প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ভোট চোর বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কৃষিকে গুরুত্ব দিয়ে শিল্পায়নের তাগিদ দেন তিনি। দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতার সাথে পশু কুরবানির আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর পয়লা আষাঢ় থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। গণভবনে এবারও আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দেশের বিভিন্ন প্রান্তের সেরা কৃষক সংগঠকদের হাতে পুরস্কার হিসেবে গাছের চারা তুলে দেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর অর্থনীতির উপর গুরুত্ব দিয়ে স্বাধীনতার পর থেকেই দেশ গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু পরবর্তীতে সামরিক শাসনের কারণে নষ্ট হয় রাজনীতি, অর্থনীতি, এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াও। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। কৃষিকে গুরুত্ব দিয়ে শিল্পায়ন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে, তা আমরা তো কারো কাছে হাত পেতে চলবো না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কুরবানি দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে কৃষক লীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে বছর ব্যাপী 52 লাখ গাছ লাগাবে সংগঠনটির নেতাকর্মীরা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শনিবার রাতে ঘরমুখী মানুষে উপচে পড়া ভিড় ছিল সদরঘাটে। বেশিরভাগ লঞ্চ ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে ছেড়ে গেছে গন্তব্যে। এছাড়া রাজধানী ও আশেপাশের এলাকার ঘরমুখী যাত্রীদের সদরঘাট পৌঁছাতে যানজট সহ নানা ভোগান্তি পোহাতে দেখা গেছে। এদিকে ঢাকার রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন যাত্রায় স্বস্তি থাকলেও সড়ক পথে মানুষের ঢল। সেই সাথে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। বিস্তারিত জানাচ্ছেন মিজান রহমান। আগামী সোমবার কুরবানির ঈদকে সামনে রেখে নৌপথে বাড়ি যেতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী ও আশপাশের এলাকা থেকে ছুটছেন সদরঘাটে। রাস্তায় যানজট ও যানবাহন সংকটে গুলিস্তান থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে সদরঘাটে। আগের দিনগুলো থেকে অনেক বেশি ভিড় দেখা গেছে রাজধানীর প্রধান এই নদীবন্দরে। রাস্তায় ভোগান্তি থাকলেও খুশি যাত্রীরা। অনেক কষ্ট হয়েছে, জার্নি হয়েছে, যানজট পেরিয়ে অনেক জার্নি হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন বাবা মায়ের কাছে যাবো। গরুর হাটের কারণে বেরিবাদের দোনো সাইডে গরু, এই জন্য 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমরা এখানে আসতে পারি নাই। ঈদের জন্য যাইতেছি বাবা মার লগে দেখা করতে। 11টার দিকে রওনা দিয়েছি সকাল, এখন গাড়ি আসলাম। 1টা বাজে গাড়ি তুলছি, এখানে এসে 5টা বাজে পৌঁছাইছি। এদিকে পদ্মা সেতু চালু হওয়ার কারণে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চাপ নৌপথে কিছুটা কমলেও ঈদ মৌসুমের চাপ বেড়ে যায় কয়েক গুণ। এ কারণে বাড়তি চাপ সামাল দিতে ঈদের সময় ঝুঁকি থাকা সত্ত্বেও অতিরিক্ত যাত্রী তুলতে হয় বলে জানিয়েছেন লঞ্চের কর্মচারীরা। কালকে চাপ ছিল না, আজকে একটু চাপ বাড়ছে আর কি। যাত্রী আছে আপনার আনুমানিক 1500, ধারণ ক্ষমতা আছে আপনার 2700। ওভারলোড লঞ্চ আছে, তো যাত্রী আইতাছে, ভোট আছে, লঞ্চ লাগেছে। এছাড়া রাজধানীর সব বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই যাত্রা করছেন কেউ কেউ। তবে ঈদের মৌসুমের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তির কথা বলেছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ফিরতি পথে যাত্রী না পাওয়ায় বাড়ানো হয়েছে ভাড়া। 600 টাকা 500 টাকা করে টিকিট করতাম বরিশালে, এখন আমাদের বরিশালে নিচ্ছে 1200 টাকা করে। টিকিট 10টা বাজে আমরা টিকিট পাইছি, কিন্তু গাড়ি এখনো আসে নাই। এখন কয়টা বাজে? 11টা বাজে। মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, বাট বাস আসছে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। এদিকে কমলাপুরেও ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ছিল না কোনো শিডিউল বিপর্যয়, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কোনো সমস্যা হয়নি, আমরা টিকিট অনলাইনে কাটছি, আর আমরা যত সময় ট্রেন পাইছি। ঘুরবো, অনেক মজা করবো, অনেক আনন্দ লাগতেছে। অনেকদিন পর, 2 বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছি। ভাই যাতে কষ্ট হোক, বাড়ি যাতেই হবে, এটাই সবচেয়ে বড় আমাদের একটা আনন্দ। বাস ও ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে শত ভোগান্তির পরেও বাড়ি ফিরতে উন্মুখ ঘরে ফেরা মানুষেরা।
মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে যাচ্ছি কমলাপুরে সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, আগামীকালই তো ঈদ, তো শেষ মুহূর্তে স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সাগর, কর্মক্ষেত্র সহ কারণে যারা রাজধানী ছাড়তে পারেননি তারা আজকে রাজধানী ছাড়ার চেষ্টা করছেন এবং সকাল থেকে আমি কমলাপুর রেল স্টেশনে এসে অপেক্ষা করছি যাত্রীদের আসলে ঘরে ফেরার যে খবর সেটি সংগ্রহ করবার জন্যে। আমি যেমনটি দেখেছি এখানে মোটামুটি পর্যায়ে একটা ভিড় এখানে রয়েছে, কিন্তু সেটি গতকালের তুলনায় অনেক কম। যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন, তারা বলেছেন এবারের ট্রেন যাত্রা অনেক বেশি স্বস্তির, অনেক বেশি আরামদায়ক। এখানে এই কমলাপুরে রেল স্টেশন কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায়ও তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কমলাপুরে বাইরে থেকে যখন প্ল্যাটফর্মে ঢুকতে হয় তখনই তারা টিকিট চেক করছেন কয়েক স্তরে, এবং টিকিট ছাড়া কেউই কমলাপুরে ভেতরে স্টেশনে ঢুকতে পারছেন না অথবা ট্রেনে উঠতে পারছেন না। এই কারণে এখানে যাত্রীর চাপ কিছুটা কম, বা নির্ধারিত যে যাত্রী যারা টিকিট কেটেছেন বা সিট সংগ্রহ করেছেন, সিটে টিকিট কেটেছেন, তারাই শুধু এখান থেকে ট্রেনে যাচ্ছেন। কিন্তু কয়েকজন যাত্রী আমাদেরকে জানিয়েছেন এই ট্রেন যখন কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর যাবে, সেই বিমানবন্দর রেল স্টেশনে অসংখ্য যাত্রী, অনেক বেশি যাত্রী এই ট্রেনে উঠে যায় এবং সেক্ষেত্রে সে সময় তাদের আসলে ভোগান্তিটি শুরু হয়। তখন আসলে ট্রেনে আর ভেতরে এদিক সেদিক নড়াচড়া করার বা ভেতরে চলাফেরা করার কোনো জায়গা থাকে না, একেবারে তিল ধরবার মতো কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে কিছুটা ভোগান্তি তৈরি হয়। সাগরে ছিল ঈদযাত্রা কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। জানছিলাম কমলাপুর থেকে ট্রেন যাত্রার খবর। মিয়ানমার দ্বারা বাংলাদেশের কোনো ভূখণ্ড আক্রান্ত হলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র সীমায় মিয়ানমারের জাহাজ অবস্থান প্রসঙ্গে তিনি একথা জানান। এ সময় বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সরকারের পতন হবে বলে দিবা স্বপ্ন দেখছে দলটি। হাসানুল শাওনের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিয়ানমার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের স্থান দিয়েছে বাংলাদেশ, তবে সমস্যা এখন জেঁকে বসেছে। তবে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে। আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার পতনে গণ অভ্যুত্থান তো দূরের কথা, নিজেদের নেতাকর্মীদেরই এখন আন্দোলনে নামাতে পারছে না দলটি। তারা তো বলা উচিত কয়েকদিনের মধ্যে সরকারের পতন ঘটবে, এটা হাস্যকর। তাদের পার্টির নেতাকর্মীরাই এখন আন্দোলনের মানসিকতায় নেই, আর জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত থাকবে না সেটা কোনোদিনও গণ অভ্যুত্থান হতে পারে না। এছাড়া বিশ্ব মন্দা পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিও সংকটে আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরিস্থিতি উত্তরণের চেষ্টা চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকরা আক্রান্ত হলেও নতজানু নীতির কারণে সরকার মিয়ানমারের মতো দেশকেও কিছু বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নিয়ে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেছেন, সরকার দুর্নীতিতে নিমজ্জিত, সেই থলের বিড়াল এখন বের হয়ে আসছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বিএফইউজে ও ডিইউজে একাংশ আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, এখন প্রতিদিনই কালো দিবস। ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতাও থাকে না। সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না,
সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। বিএনপির টপ টু বটম দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। জাতির সামনে মিথ্যা কথা বলে প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা। মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। থোলের বেড়াল এখন বেরিয়ে আসছে। ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। আমরা কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে। পুলিশ প্রধান সেই রকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য গড়ে তুলবে। আপনার তার দুর্নীতির এগুলো চিন্তা করা যায় না, কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় ডান বাম সব দলকে নিয়ে লড়াই করছে বিএনপি মন্তব্য করে আন্দোলনে পেশাজীবীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জমে উঠেছে কোরবানির পশুর হাটের কেনাবেচা। গত কয়েকদিন খুব বেশি বিক্রি না হলেও ঈদের সময় ঘনিয়ে আসায় গরু, ছাগল ও মহিষ বিক্রি বেশ বেড়েছে। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পছন্দের পশুটি কিনতে পেরে শুকরিয়াও আদায় করেন অনেক ক্রেতা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। প্রতি বছরই কোরবানি উপলক্ষে ছোট বড় হাজার হাজার পশু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা এখানে আসেন। বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় থাকে মাঝারি আকারের গরু, যেগুলোর দামও বড় গরুর তুলনায় কিছুটা বেশি। এবছরও এসব গরুর চাহিদা বেশি এবং শনিবার বিক্রি হয়েছে বেশ। এখন আমাদের মোটামুটি দাম পেলে ছেড়ে দেবো, কিছু করার নাই তো। এখন এটা তার হলে বিক্রি করুন। গরু ছাড়তে আছে, কিন্তু ছাড়া তো মনে হয় সামাল হবো না। আরও একদিন টাইম আছে, দেখা যায় কালকে কি হবে সে আল্লাহ ভরসা। দাম নিয়ে ভিন্ন মত রয়েছে ক্রেতাদের মাঝে, তবে অনেক ঘোরাঘুরির পর পছন্দের কোরবানির পশুটি কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। গরুর এটা সাইজ, গরুর কোয়ান্টিটি এবং লুকস সবগুলোর উপর বিবেচনা করে এই বছর আমার কাছে মনে হচ্ছে দরটা একটু বেশি আর কি। দাম রিজনেবল আমার কাছে মনে হলো। আমাদের লেগে দাম ঠিক আছে। মোহাম্মদপুরের বসিলায়ও কুরবানির হাট বেশ জমজমাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দামে বনিবনাও হয়েছে। পশু বিক্রি করতে পেরে বিক্রেতা যেমন খুশি, তেমনি ক্রেতাদের মধ্যেও ছিল স্বস্তি। মোটামুটি গরু অনেক গরু আছে এখন যেভাবে আমরা তো হিসেব কি দেখবেন মিলিয়ে নিয়ে নিতেছে আর কি। দামাদামি ভালো হয়েছে। 1.65 চাইছিল, 70 থেকে শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে এই পর্যন্ত ছাড়ছে। বড় গরুর চাহিদা একটু কমই, কিন্তু ওই মাঝারা কিসিমের একটু চাহিদা বেশি। তো বড় গরুর চাহিদা কম, ইনশাল্লাহ হয়ে যাবে একটা কিছু। রোববার পশু বিক্রির শেষ দিন, যা চলবে রাত অবধি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শেষ সময়ে জমজমাট চট্টগ্রামের কোরবানির পশুর হাট। তবে দাম নিয়ে স্বস্তিতে নেই ক্রেতা বিক্রেতারা। প্রাণী সম্পদ দপ্তরের হিসাব মতে চট্টগ্রামের বিভিন্ন খামার ও বাজারে পর্যাপ্ত পশু মজুদ আছে। চট্টগ্রামে কোরবানির পশুর হাট সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এই বছর চট্টগ্রামে কোরবানির জন্য চাহিদা প্রায় 9 লাখ পশু। স্থানীয় খামার সহ অন্যান্য এলাকা থেকে পর্যাপ্ত পশু হাটে আসায় এবার কোনো সংকট থাকবে না। তবে সেই সময় পর্যন্ত দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা বিক্রেতা দুপক্ষই। গত কয়েকদিন মোটামুটি হালকা জমছে, আজকে থেকে পুরো দমে বাজার জমে গেছে ইনশাল্লাহ। গত দুদিন তো ছিল না কাস্টমার, এখন আলহামদুলিল্লাহ আসতে আসতে বাজারে পর্যাপ্ত গরু আছে, বাট বিক্রেতারা গরুর দাম ছাড়ছে না। কোরবানির হাটে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছে। এইসব অর্থ বহন নিয়ে কিছুটা শঙ্কায় থাকেন ক্রেতা বিক্রেতারা। বিষয়টি মাথায় রেখে নিরাপদ টাকা লেনদেন সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যারা ব্যবসা করতে আসছেন, গ্রামেগঞ্জ থেকে ব্যাপারীরা আসছেন, তাদের নিরাপত্তা, যারা ইজারা নিচ্ছেন তাদের নিরাপত্তা, এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে তাদের
স্বচ্ছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে পারে সেটার একটা ব্যবস্থা করা এবং সার্বিক একটা শৃঙ্খলা ব্যবস্থা করা। যত লাখ টাকায় কেন গরু বেচা কেন হোক না কেন সেই ইনস্ট্যান্ট এখানে জমা দিয়ে তার অ্যাকাউন্ট ক্রেডিট করে নিতে পারবে। তারপর হচ্ছে আমাদের এখানে কেউ যদি আবার ক্যাশ টাকা নাই, সে এখানে পাশে এটিএমও রাখছি আমরা, সে এখান থেকেও সে টাকা তুলে নিতে পারবে। পশুর হাটে বিভিন্ন জাতের পাশাপাশি চট্টগ্রামের রেড কাউয়ের আছে বিশেষ চাহিদা। এ কারণে অন্যান্য বছরের চাইতে এবার রেড কাউর সরবরাহ পর্যাপ্ত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঈদের দিন ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের উত্তরাঞ্চল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। শনিবার আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী 3 দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চল জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনার কথা বললেও টানা বৃষ্টির শঙ্কা নেই। অন্যদিকে দেশের উপর এখনও মৌসুমী বায়ু সক্রিয় না হওয়ায় যে কোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী 19 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়। এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কম হলে ঈদের দিন রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর মধ্য অঞ্চল বা দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা 18 তারিখ পর্যন্ত। 19 তারিখ থেকে দেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং তখন সারা দেশব্যাপী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ঢাকায় 17 তারিখে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোরে যানজট থাকলেও এখন তা স্বাভাবিক রয়েছে। অন্যান্য মহাসড়কে যানবাহনের সারি থাকলেও কোথাও যানজট নেই, তাই স্বস্তিতেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে বিভিন্ন যানবাহন। তবে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে 2 কিলোমিটার এলাকায় যানবাহনের সারি রয়েছে। এর আগে ভোরে সেতুর উপর একাধিক গাড়ি বিকল হওয়ায় সেতুর পূর্ব পাড় থেকে মহাসড়কের কালীহাতি উপজেলার ভাবলা এলাকা পর্যন্ত 8 কিলোমিটার এলাকায় 1.5 ঘন্টা যানজট দেখা যায়। মহাসড়কে থেমে থেমে চলে যানবাহন। দক্ষিণাঞ্চলে প্রবেশপথ মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ঈদ যাত্রার শেষ দিনে বাড়ি ছুটছে ঘরমুখী মানুষ। তবে মহাসড়কে যানবাহনের চাপ নেই। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে ছুটছেন তারা। ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে এখন যাচ্ছি টাঙ্গাইলে আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেনের কাছে। মোহাম্মদ, ঈদের আগের দিন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দক্ষিণটা ঈদের ঠিক আগের দিন আজকে এই মহাসড়কের চিত্র কিন্তু গত কয়েক বছরের তুলনায় একটু ভিন্ন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঈদের আগের দিন এই সময়ে কিন্তু মহাসড়কের প্রচন্ড যানজট থাকে, যানবাহনের প্রচন্ড চাপ থাকে। এবার একটু ভিন্ন মাত্রা, কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সল্লা নামক স্থানে, কালীহাতি উপজেলার একটি স্থান। এখানে কিন্তু আমরা দেখছি সকাল থেকে যে যানবাহনের তেমন কোনো চাপ নেই এবং খুব অনেকটা স্বাভাবিক গতিতেই যানবাহন চলাফেরা করছে। যদিও অতিরিক্ত যানবাহনের চাপে এবং বঙ্গবন্ধু সেতুর উপর বেশ কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে ভোর থেকে 8টা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। সে সময় দূরপাল্লার যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। আমি সর্বশেষ হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে এবার ঈদযাত্রার এই যে অবস্থা এর চেয়ে বেশি মানে খারাপ পরিস্থিতি হবে না, কারণ স্বাভাবিক গতিতে এই যানবাহন এবার চলাচল করছে এবং এই অবস্থায় থাকবে। তবে আরেকটি আশঙ্কার কথা জানিয়েছেন, দুপুরের পর হয়তো যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে, তবে সেটা খুব একটা খারাপ পরিস্থিতি হবে না। জসিন্দা, এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। জানছিলাম টাঙ্গাইল থেকে মহাসড়কের খবর।
এবার ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে যাচ্ছি রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ডের সহকর্মী নূর হোসেনের কাছে। নূর, সকালে রেলযাত্রার খবর তো আমরা শুনেছি, বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? জসিন্তা, আমরা রেলের খবর জানিয়েছিলাম, সেখান থেকে আমরা দেখেছি যাত্রীরা ভোগান্তি মুক্তভাবে এক ধরনের স্বস্তির মাধ্যমেই তারা তাদের গ্রামের বাড়ির দিকে গন্তব্যের দিকে যাত্রা করতে পেরেছেন। কিন্তু বাস কাউন্টারের চিত্র তার থেকে একটু ভিন্ন, একেবারে ব্যতিক্রম বা বিপরীতমুখী। বাসে সায়দাবাদে এসে আমরা যেমনটি দেখেছি, এখানে যারা সড়ক পথে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে কাছে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আসলে বেশ কয়েক ধাপে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রথমত তারা বাস কাউন্টারে আসতে, বাস টার্মিনালে আসতে তাদেরকে এক ধরনের যানজট মোকাবেলা করতে হচ্ছে, আসতে তাদের কষ্ট হচ্ছে। আসার পরে তারা এখানে টিকিট পাচ্ছেন না, পর্যাপ্ত গাড়ি নেই, তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন আসলে সাধারণত বাসের যেই টিকিটের যে দাম তার থেকে 100 টাকা, 150 টাকা, 50 টাকা এরকম বেশি টাকা আসলে নেওয়া হচ্ছে। এবং একই সাথে এরপরে এখান থেকে সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি হওয়ার যে রাস্তা, যাত্রাবাড়ি দিয়ে বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটিতেও পর্যাপ্ত যানজট রয়েছে এবং সেক্ষেত্রেও তারা আসলে ভোগান্তিতে পড়ছেন এবং একটু কষ্ট করতে হচ্ছে। কিন্তু যাত্রীরা যেমনটি বলছেন, আসলে বাড়তি ভাড়া, এই ভোগান্তি সব কিছুই তারা স্বীকার করতে রাজি আছেন, সহ্য করতে রাজি আছেন, কারণ তারা তাদের আপনজনের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে কুরবানির যে ঈদ, সেই ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এবং এক্ষেত্রে তাদের যত কষ্টই হোক না কেন, তাদের যত ভোগান্তি পোহাতে হোক না কেন, তারা সেটা পোহাতে রাজি আছে। তারা শুধু যেতে চায় আজকের মধ্যে যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক তাদেরকে তাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে হবে। জসিন্তা, এই ছিল সায়দাবাদ বাস টার্মিনালে আমার কাছে ঈদযাত্রার খবর। জানছিলাম সায়দাবাদ থেকে বাস যাত্রার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ছিল কম, ছিল না শিডিউল বিপর্যয়। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সড়কপথের ঘরমুখী মানুষদের। তবে সড়ক মহাসড়কে এদিন নেই তেমন কোনো যানজট। আরও জানাচ্ছেন নূর হোসেন। কয়েক ঘন্টা পরেই দেখা মিলবে প্রিয়জনের, ঈদের সময় কাটবে আপনজনের সঙ্গে। এজন্য আনন্দের রেখা ফুটে উঠেছে এই মানুষজনদের চোখে মুখে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ছাদেও তখন হাজারো মানুষ। এবার ভোগান্তি নেই রেলপথে, শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির কথাও জানান অনেকে। আগে অনেক সময় এরকম হয় নাই, অনেক সময় যথা টাইমে আসে নাই বা লেট হইতো, কিন্তু আজকে ট্রেনটা ভালো এবং চতুর্দিক দিয়ে পরিবেশ ভালো দেখতেছি। আশা করা যায় নির্দিষ্ট সময় ছাড়বে। কলেজ পরীক্ষা শেষ হলো, বন্ধ করলো, একসাথে বাসায় ঈদ করবো, এটা অনেক আনন্দ লাগতেছে। বাড়িতে ঈদ করতে ভালো লাগে, কারণ দাদাদের একসাথে থাকে, আর কুরবানিতে গরুর কাটা হয়, এই জন্য আনন্দ অন্যরকম থাকে। চাইতেছি নিজের ফ্যামিলির সাথে ঈদের আনন্দটা উদযাপন করবো, এই জন্য। আগের ঈদে হচ্ছে যে বাড়িতে যেতে পারি নাই আর কি, তো সেই সময় হচ্ছে মা বাবার মন খারাপ করেছিল, তো এবার যাচ্ছি। একমাত্র কারণ হচ্ছে মা বাবা এখনো আছেন। সড়ক পথেও গেল কয়েকদিনের তুলনায় কমেছে যাত্রীর চাপ, তবে এখনও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। সবসময় 200 টাকা করে যাইতাম, এখন ঈদের সময় ঈদ উপলক্ষে দেখতেছি বলতেছে 500 টাকা। তো এখন কীভাবে 300 টাকা যদি ডিফারেন্স হয় তাহলে কি হয় বলেন? 500 টাকার টিকিট তারা 800 টাকা বলতেছে, কেউ 700 টাকা নিচ্ছে, 800 টাকা মিনিমাম ভরে বলছে, তারপর তারা 750 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। ঈদের সময় সবাই 250 টাকা বেশি নেয়, কারণ তো এখন যে যাত্রীটা নিয়ে যাব আসার সময় পুরো খালি আইবে। ঘরমুখী মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোরে কিছুটা যানজট থাকলেও সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়েছে তা। অন্যান্য মহাসড়কেও যানবাহন চলছে স্বাভাবিকভাবেই, যানজট নেই তেমন একটা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঈদযাত্রা খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর সদরঘাটে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, লঞ্চে ঘরমুখী মানুষের ভিড় কেমন, আর সদরঘাট এলাকায় আপনি যানজট কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি যখন এসেছি অর্থাৎ লঞ্চ ঘাটে ঢোকার সময়
যানজট তেমন একটি পাইনি। অর্থাৎ আজকে খুব বেশি যানজট আছে বলা যাবে না, স্বাভাবিক একটি চাপ থাকে। আপনি জানেন ঈদের আগের দিন, আগামীকালকেই কোরবানির ঈদ, এবং এই ঈদের আগের দিনে যে যানজটের যে একটি চাপ থাকে সেটি রয়েছে। সাধারণ মানুষ যারা একেবারেই শেষের দিকে ঘরমুখী হয়ে ছুটছেন ঈদের আনন্দ আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করবেন বলে, যারা কর্মব্যস্ততার কারণে ছুটি পাননি এবং অফিস করতে হয়েছে শেষ দিনে তারাই যাত্রা করছেন। লঞ্চঘাটে এসে যেটি দেখেছি, লঞ্চগুলো ঘাটে যেগুলো রয়েছে সেগুলো ফাঁকা আছে, ধীরে ধীরে পরিপূর্ণ হচ্ছে। তবে যেই লঞ্চগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু খুব স্বাভাবিক অবস্থায় যাচ্ছে না, কারণ ঝুঁকি নিয়ে ছাদে তুলেই কিন্তু যাত্রা করছে, যাত্রীদেরকে ছাদে নিয়ে যাত্রা করছে লঞ্চগুলো। বেশিরভাগ যাত্রীরা অভিযোগ করছেন যে লঞ্চগুলোর ছাড়বার যে সময়সূচি সেটির নির্ধারিত কোনো সময় নেই, কারণ অনেক যাত্রী এসেছেন এখানে ভোরবেলা যে কখন লঞ্চ ছাড়বে বলা হয়েছে, লঞ্চ পূর্ণ হলে লঞ্চ ছাড়া হবে, কিন্তু সেটি এখন প্রায় 12টার পরও হয়ে গেছে, লঞ্চ অর্ধেকও পূরণ হয়নি। যাত্রীরা ভাবছেন এটি পূর্ণ হতে হতে বিকেল গড়িয়ে যাবে। অর্থাৎ এই যে একটা হয়রানি, সেই হয়রানির কিন্তু শিকার হচ্ছেন যাত্রীরা। তবে লঞ্চঘাটে যে খুব বেশি ভিড় রয়েছে সেটি বলা যাবে না, শেষ দিন হিসাবে যতটুকু চাপ থাকার ততটুকুই রয়েছে, এবং লঞ্চগুলো ভরে গেলে কিন্তু লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা নির্বিঘ্নেই যেতে পারছেন। তবে কিছুটা হয়রানি আছে, সময় মতো লঞ্চগুলো ছাড়ছে না। জসিন্তা, জানছিলাম লঞ্চে ঘরমুখী মানুষের খবর। এ বিষয়ে আরো জানতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ নান্টু। নান্টু, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জেসিন্তা, ঠিক ঈদের আগের দিন আজকে এই সময়ে এসে আমরা সকাল থেকে খবর নিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটারে আজকে তেমন কোনো যানজট নেই, গাড়ির চাপও নেই। গত দুদিনের তুলনায় আজকে মহাসড়ক খুব ভালো রয়েছে। তবে আমরা যতটুকু কয়েকটা পরিবহনের যাত্রীদের সাথে কথা বলেছি যে তারা স্বস্তিতে বাড়ি ফিরলেও দ্বিগুণ ভাড়ার একটা অস্বস্তি তাদের মধ্যে রয়েছে। কুমিল্লার 5টি স্পটে যে গাড়ির চাপ থাকে সেই 5টি স্পটে আমরা খবর নিয়েছিলাম। কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, কুমিল্লার চান্দিনা, নিমসার এবং পদুয়ার বাজার ও 14 গ্রাম, এই 4টি স্পটে আজকে গাড়ির চাপ নেই বললেই চলে। তবে যাত্রীদের একটাই সমস্যা, তাদের বলছেন যে দূরপাল্লার যেই যাত্রীবাহী পরিবহন রয়েছে সেই পরিবহনের চালকরা মাঝে মাঝে দ্বিগুণ ভাড়া হাঁকছেন। এই সমস্যা ছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। এ বিষয় নিয়ে আমরা কুমিল্লা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে রাখতে তারা 38 জন ম্যাজিস্ট্রেট রেখেছেন এবং ম্যাজিস্ট্রেটরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট করছেন। গতকাল পর্যন্ত প্রায় 3টি মোবাইল কোর্টে 5,000 টাকার মতো জরিমানা করেছেন। এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কোনো প্রকার অস্বস্তিকর কোনো খবর আমরা জানতে পারিনি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা কুমিল্লা চান্দিনা, নিমসার, এবং এই এলাকায় দেখলাম যে কোথাও কোনো ধরনের সমস্যা নেই। জেসিন্তা, এ ছিল কুমিল্লা মহাসড়কের সর্বশেষ। কুমিল্লা থেকে জানছিলাম সড়ক মহাসড়কের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এক চিঠিতে নরেন্দ্র মোদী এই উৎসবটি ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেছেন। একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব করতে এসব মূল্যবোধ অপরিহার্য বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন নরেন্দ্র মোদী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সহ রাজধানী প্রায় সব ঈদগাহ। আজও আকাশ মেঘলা থাকায় ঈদের দিন বৃষ্টি হলে সে প্রস্তুতিও নেওয়া হয়েছে। এসব নিয়ে আরও জানতে যাচ্ছি আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি কেমন দেখছেন? আরেকটি বিষয়, ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, এই বিষয়ে কি বলেছে আবহাওয়া অফিস? জসিন্তা, আজ আষাঢ়ের দ্বিতীয় দিন, কিন্তু আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আছে কিন্তু বেশ ভ্যাপসা একটি গরম আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অফিস বলেছে যে আগামীকালও এরকম আবহাওয়া থাকতে পারে, তবে সেক্ষেত্রে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে রাজধানীতে এবং রাজধানীর বাইরে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতটি ভারী থেকে অতি ভারীতে রূপান্তরিত হতে পারে। এছাড়া আমি একটু আগেই ঈদগাহ ময়দানে ছিলাম, সেখানে ডিএমপি কমিশনার এবং র্যাব
মহাপরিচালক তারা সেই ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। তো সেখানে মূলত তারা বলেছেন এরকমটাই যে আগামীকাল সকাল 7টায় ঈদের প্রধান জামাত সেখানে অনুষ্ঠিত হবে, কিন্তু যদি এমনটা হয় যে কোনো কারণে খুব বৃষ্টি হলো এবং সেই বৃষ্টির কারণে সেখানে কোনোভাবেই জামাত সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে মূলত সেই জামাতটি শিফট হবে বাইতুল মোকাররমে এবং সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটি তারা পর্যবেক্ষণ করছেন। তারা জানিয়েছেন যে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই, সেখানে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী তারা দিয়েছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা যাতে সৃষ্টি না হয়। এছাড়াও তারা বলেছেন যে এই ঈদে যে ফাঁকা রাজধানী রয়েছে সেখানে মানুষের যানবাহন নিরাপত্তা দেওয়ার জন্য তারা আসলে প্রস্তুত রয়েছেন। তো বলা যায় যে সার্বিকভাবে এখন ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আগামীকাল বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, খুবই হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে। তারপরও যদি সেটি ভারী বর্ষণে রূপান্তর হয় সেক্ষেত্রে আসলে ঈদের প্রধান জামাতটি সেটি বাইতুল মোকাররমে স্থানান্তর করা হবে। জসিন্তা, জানছিলাম ঈদ জামাত ও আবহাওয়ার খবর। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট, চলছে শেষ দিনের কেনাকাটা। সেই খবর জানতে এখন যাচ্ছে উত্তর শাহজাহানপুর হাটে, সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিবুর, হাটে কোরবানির পশুর কেমন আর দাম নিয়ে কি বলছেন আমাদের ক্রেতা বিক্রেতারা? জেসিন্তা, কোরবানি ঈদ আর মাত্র একদিন বাকি এবং গতকাল রাত থেকেই কিন্তু বেচা কেনা বেড়েছে রাজধানীর হাটগুলোতে এবং তার প্রভাবই কিন্তু রাজধানীর হাটগুলো লক্ষ্য করছি সকাল থেকেই, যেখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি থাকলেও কোরবানির পশুর সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এর প্রভাবে কিন্তু দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য মূল্যই চাচ্ছেন এবং সেই ন্যায্য মূল্য পাবেন কিনা সেটা নিয়েও অনেক আশঙ্কা রয়েছে। তবে এই পর্যন্ত যে পরিমাণ গরু তারা বেচা কেনা করেছেন সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতারা কিন্তু উল্টো দিকে অসন্তোষের কথা জানিয়েছেন। আপনারা যদি একটু আমার পেছনের দিকে দেখেন যে গরু সংখ্যা কিন্তু অনেকটা কম এবং যেই গরুগুলোই রয়েছে সেগুলো প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা এবং ক্রেতারা বলছেন যে তাদের সাধ্যের চেয়ে অনেক উপরে গরুর দাম চাচ্ছেন বিক্রেতারা, যেটি তাদের গরু কেনার ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি করেছে। এছাড়া গরুর সংখ্যার থেকে ক্রেতার সংখ্যা অনেক বেশি হয়, বিক্রেতারা সেই সুযোগটি নিচ্ছেন এমনটি অভিযোগ করছেন ক্রেতারা এবং ক্রেতারা যেটি বলছেন যে যেই মাঝারি ধরনের বা ছোট গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। তো এই কারণেই কিন্তু আমাদের বলা যায় যে ক্রেতারা অনেকটা বিপাকে পড়েছেন গরু কিনতে এসে এবং রাজধানীর অন্যান্য হাটগুলো আমরা ঘুরেছি সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি যে কোরবানির পশুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। আর ছাগলের দামের কথাও যদি আপনাদেরকে বলি সেটা কিন্তু 16,000 থেকে প্রায় 40,000 টাকাও হাঁকাচ্ছেন বিক্রেতারা। তো সব মিলিয়ে এখনও জমজমাট কেনাবেচা চলছে, বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে সর্বশেষ জেসিন্তা। জানছিলাম রাজধানী কোরবানির পশুর হাটের খবর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে ঈদুল আজহা। চট্টগ্রামে পটিয়া, সাতকানিয়া সহ কয়েকটি উপজেলার 60 গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা। এ উপলক্ষে সকালে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বরিশাল নগরী সহ জেলার 5 উপজেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। চাঁদপুরের হাজীগঞ্জ, মতলব উত্তর এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার প্রায় 1/2 গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর সহ কয়েকটি উপজেলায় পালিত হচ্ছে ঈদুল আজহা। সদর উপজেলায় পার্টি সেন্টারে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ভোলার 5 উপজেলার বিভিন্ন গ্রামে, ঝিনাইদহ, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালিত হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদের দিন রাজধানী সহ সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর আবহাওয়ার এই বিষয়টি মাথায় রেখে ঈদ জামাত অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের জামাতকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রতি বছরের মতো রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সে উপলক্ষে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি।
সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। জানান, নাশকতার কোনো আশঙ্কা নেই। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও টানা বৃষ্টির শঙ্কা নেই। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। ঢাকাতে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এর পরিমাণ খুব কম। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আর অন্যদিকে আপনার রংপুর, আপনার ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এইসব জায়গাতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ এইসব জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিনে 2-3 বার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 জুন থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক চিঠিতে নরেন্দ্র মোদী এই উৎসবটি ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেছেন। একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে এসব মূল্যবোধ অপরিহার্য বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেছেন নরেন্দ্র মোদী। মিয়ানমার ইস্যুতে সরকার উদ্বিগ্ন এবং সতর্ক অবস্থানে আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সার্বক্ষণিক নজরদারি চলছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সংবাদ সম্মেলনের শুরুতেই ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদ যাত্রায় সড়কে যাত্রীদের উপচে পড়া ভিড়, নেই তেমন ভোগান্তি। কথা বলেন রাজনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে। সম্মেলন ছাড়াই বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং সহযোগী সংগঠন পুনর্গঠনের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতে এটাই বোঝা যায় যে একটি দল অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কখনো করেনি, এখনো করছে না। মিয়ানমার ইস্যু নিয়ে বিএনপি অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং তা কূটনীতিক প্রজ্ঞাহীন। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, আলোচনার মাধ্যমে মিয়ানমার সংকট সমাধান করতে চায় সরকার। না, আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। অন্য এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, কারো উস্কানিতে পা দেবে না সরকার। দেশটা আমরা চালাই, আমাদেরকে ছেড়ে দেন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন সহ দেশের সীমান্ত নিরাপদ করতে সেনা ও নৌবাহিনী সার্বক্ষণিক মোতায়েন রাখার দাবি করেছে বিএনপি। পাশাপাশি সরকারি লুটের কারণে ব্যাংকের বুথগুলোতে টাকা মিলছে না বলেও অভিযোগ করেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব অভিযোগ করে বলেন, ভোটবিহীন সরকার পরনির্ভরশীল বলেই মিয়ানমারকে সমুচিত জবাব দিতে পারছে না। রিজভী আহমেদ অভিযোগ করেন, দেশ এখন নির্লজ্জ তাবেদার সেবাদাসের কবলে পড়েছে। তিনি অভিযোগ করেন, মিয়ানমার জান্তা সরকারের সেনারা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়লেও সরকার নীরব ভূমিকা পালন করছে শুধু নতজানু হবার কারণে। সেন্ট মার্টিনে বসবাসকারী নাগরিকেরা নিরাপদ বোধ করছে না উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, দেশে চতুর্মুখী সংকটের সরকার পতনে জনগণকে সোচ্চার হতে হবে। যে আমার দেশে একেবারে একটা উলম্ব অভিযান চলছে,
একটা ভার্টিক্যাল ইন্ট্রুশনের মতো আমাদের সীমান্ত কি বলে যে অতিক্রম করছে, জলসীমা অতিক্রম করছে। সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তো সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্ত হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে আওয়ামী সরকার। শেষ সময় রাজধানী কোরবানির পশুর হাটে বেচা কেনা বেড়েছে, তবে সকাল থেকে কোনো কোনো হাটে চাহিদার তুলনায় গরুর সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। এবারে গেলবারের চেয়ে দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা, তবে বিক্রেতারা বলছেন খাবার সহ আনুষঙ্গিক সবকিছুর দাম বেড়ে যাওয়ায় গরুর দাম বাড়তি রাখা ছাড়া উপায় নেই। রাজধানীতে রাখার সমস্যার কারণে সাধারণত শেষ মুহূর্তে কোরবানির পশু কিনে থাকেন নগরবাসী, তবে এবারে ছুটির দিনে অর্থাৎ শুক্র এবং শনিবারেও কোরবানির পশু কিনেছেন অনেকেই। তাই কোনো কোনো হাটে পশুর সংখ্যা কমে এসেছে বলে জানিয়েছেন ইজাদাররা। তবে দেশে বিভিন্ন স্থান থেকে গরু আসছে এবং সন্ধ্যার মধ্যেই তা পৌঁছে যাবে বলে জানান তারা। তাই পশুর কোনো সংকট হবে না বলেও মনে করছেন বিক্রেতারা। বরিশাল ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের, আহত 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায় সকালে ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের কাশীপুর সিলিন্ডার ভর্তি ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায় এবং বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে হাসপাতালে মারা যান বাসের 2 যাত্রী। দুর্ঘটনায় আহত হয় বাসের 5 জন যাত্রী। অন্যদিকে ঝালকাঠির নলছিটিতে মাইক্রোবাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে অটোরিকশা চালক এবং একজন যাত্রী। শেষ সময় জমজমাট চট্টগ্রামের কোরবানির পশুর হাট, তবে দাম নিয়ে স্বস্তিতে নেই ক্রেতা বিক্রেতারা। প্রাণী সম্পদ দপ্তরের হিসেব মতে চট্টগ্রামের বিভিন্ন খামার এবং বাজারে পর্যাপ্ত পশুর মজুত আছে। চট্টগ্রামে কোরবানির পশুর হাট সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এই বছর চট্টগ্রামে কোরবানির জন্য চাহিদা প্রায় 9 লাখ পশু। স্থানীয় খামার সহ অন্যান্য এলাকা থেকে পর্যাপ্ত পশু হাটে আসায় এবার কোনো সংকট থাকবে না। তবে সেই সময় পর্যন্ত দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা বিক্রেতা দুপক্ষই। গত কয়েকদিন মোটামুটি হালকা জমছে, আজকে থেকে পুরো দমে বাজার জমে গেছে ইনশাল্লাহ। গত 2 দিন তো ছিল না কাস্টমার, এখন আলহামদুলিল্লাহ আসতেছে। বাজারে পর্যাপ্ত গরু আছে, বাট বিক্রেতারা গরুর দাম ছাড়ছে না। কোরবানির হাটে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছে। এসব অর্থ বহন নিয়ে কিছুটা শঙ্কায় থাকেন ক্রেতা বিক্রেতারা। বিষয়টি মাথায় রেখে নিরাপদ টাকা লেনদেন সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যারা ব্যবসা করতে আসছেন, গ্রামেগঞ্জ থেকে ব্যাপারীরা আসছেন, তাদের নিরাপত্তা, যারা নিচ্ছেন তাদের নিরাপত্তা, এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে, তাদের পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে পারে, সেটার একটা ব্যবস্থা করা এবং সার্বিক একটা শৃঙ্খলা ব্যবস্থা করা। যত লাখ টাকায় কেন গরু বেচা কেন হোক না কেন, সেই ইনস্ট্যান্ট এখানে জমা দিয়ে তার অ্যাকাউন্ট ক্রেডিট করে নিতে পারবে। তারপর হচ্ছে আমাদের এখানে কেউ যদি আবার ক্যাশ টাকা নাই, সে এখানে পাশে এটিএমও রাখছি আমরা, সে এখান থেকেও সে টাকা তুলে নিতে পারবে। পশুর হাটে বিভিন্ন জাতের পাশাপাশি চট্টগ্রামের রেড কাউয়ের আছে বিশেষ চাহিদা। এ কারণে অন্যান্য বছরের চাইতে এবার রেড কাউর সরবরাহ পর্যাপ্ত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানতে এবারে আমরা যাব খুলনায়। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, শেষ দিনে হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানান। জি ফারজানা নাই, আপনি আগে খবর যেমনটি বলছিলেন যে ওই দাম নিয়ে মানে ওই ক্রেতা এবং ওই বিক্রেতাদের ওই 2 রকম মত আছে। বিক্রেতারা বলছেন যে দাম কম বলছে, আবার ওই ক্রেতারা বলছেন যে দাম একটু বেশি চাচ্ছে। তা আমি এখানে খোঁজ নিয়ে জেনেছি, এটা হলো আমি রয়েছি খুলনার একমাত্র পশুর হাট, খুলনা সিটি কর্পোরেশনের একমাত্র পশুর হাট, এটা ওই 7 নম্বর ঘাট এলাকায়। এখানে আজকে দুপুরে 1টা পর্যন্ত সিটি মেয়র আমাকে জানিয়েছেন 2670টি গরু মাত্র বিক্রি হয়েছে
তবে আমি এখানে এসে দেখেছি পর্যাপ্ত পরিমাণ যে গরু এখানে আছে এবং আর লক্ষণীয় বিষয় যে 90 থেকে 1,60,65,000-এর ভিতরে গরুগুলো বিক্রি হচ্ছে, যেগুলো মানে বেশি দামের গরুগুলো কিন্তু এখন মধ্যে বিক্রি হয়নি। আপনি জানেন খুলনাতে আমি 2 দিন আগে নিউজ করেছিলাম যে বাগেরহাটে শান্ত বলে একটা গরু প্রায় 20 মণ হবে, 8 লাখ টাকা দাম হাঁকিয়েছিল, ওটা কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি। আর আমি খুলনা সিটি কর্পোরেশনে যে হাসিল ঘরের কাছ থেকে যেটা শুনেছি যে খুলনায় এখন পর্যন্ত সর্বোচ্চ একটা গরু বিক্রি হয়েছে 5 লাখ টাকা। এছাড়া আর সবগুলো এরকম 1.5 লাখ থেকে 1 লাখের ভিতরে এগুলোই কেনাবেচা হচ্ছে। এবং আমরা যেটা দেখছি যে খুলনাতে কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরু আছে, কিন্তু এখন পর্যন্ত সেই পরিমাণ যে ওই ক্রেতারা আসেনি। অনেক ওই বিক্রেতারা তাপের কারণে এখান থেকে ফিরে যেতে চাইছেও, কিন্তু নিয়ম আছে যে ফিরে যেতে চাইলে তাদের হাসিল দিয়ে এখান থেকে ত্যাগ করতে হবে, যে কারণে তারা ফিরে যেতে পারছে না। জি নাইদ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা খুলনা থেকে পশুর হাটের খবর জানছিলাম। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে ঈদুল আজহা। চট্টগ্রামের পটিয়া এবং সাতকানিয়া সহ কয়েকটি উপজেলার 60 গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা। এ উপলক্ষে সকালে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বরিশাল নগরী সহ জেলার 5 উপজেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। চাঁদপুরের হাজীগঞ্জ, মতলব উত্তর এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলায় প্রায় অর্ধশত গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর সহ কয়েকটি উপজেলায় পালিত হচ্ছে ঈদুল আজহা। সদর উপজেলায় পার্টি সেন্টারে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভোলার 5 উপজেলায় বিভিন্ন গ্রামে, ঝিনাইদহ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের আগের দিন স্বস্তিতেই রাজধানী ছেড়েছেন ঘরমুখী মানুষ। মহাসড়কগুলোতে যানজটের দেখা মেলেনি। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ কম ছিল না শিডিউল বিপর্যয়। কোনো ট্রেনে যাত্রীর চাপ কিছুটা বেশি হলেও তেমন ভোগান্তি ছিল না বলে জানিয়েছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিও ছিল তাদের মাঝে। সড়ক পথেও গেল কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ কম ছিল। সময় মতোই ছেড়ে গেছে বেশিরভাগ বাস, তবে শেষ সময়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকেই। শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীর চাপ কিছুটা কমেছে, তবে অতিরিক্ত যাত্রী পেতে কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়ছে না বলে অভিযোগ করেন কেউ। এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজট থাকলেও সময়ের সাথে তা স্বাভাবিক হয়েছে। পদ্মা সেতু সহ অন্যান্য মহাসড়কেও যানবাহন চলেছে স্বাভাবিকভাবেই, যানজটের খবর মেলেনি। ঈদের দিন রাজধানী সহ সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির বিষয়টি মাথায় রেখেই ঈদের জামাতের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের জামাতকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় ঈদগাহে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। প্রতি বছরের মতো রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সে উপলক্ষে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। জানান নাশকতার কোনো আশঙ্কা নেই। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং, চেকপোস্ট, ড্রোন প্যাট্রোলিং, সাইবার প্যাট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও টানা বৃষ্টির শঙ্কা নেই। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। ঢাকাতে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এর পরিমাণ খুব কম। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আর অন্যদিকে আপনার রংপুর, আপনার ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এইসব জায়গাতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ এইসব জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিনে 2-3 বার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 জুন থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। শেষ সময়ে জমজমাট চট্টগ্রামের কোরবানির পশুর হাট, তবে দাম নিয়ে স্বস্তিতে নেই ক্রেতা বিক্রেতারা। প্রাণী সম্পদ দফতরের হিসেব মতে চট্টগ্রামে বিভিন্ন খামার ও বাজারে পর্যাপ্ত পশু মজুত রয়েছে। চট্টগ্রামে কোরবানির পশুর হাট সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী।
প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এই বছর চট্টগ্রামে কোরবানির জন্য চাহিদা প্রায় 9 লাখ পশু। স্থানীয় খামার সহ অন্যান্য এলাকা থেকে পর্যাপ্ত পশু হাটে আসায় এবার কোনো সংকট থাকবে না। তবে সেই সময় পর্যন্ত দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা বিক্রেতা দুপক্ষই। গত কয়েকদিন মোটামুটি হালকা জমছে, আজকে থেকে পুরো দমে বাজার জমে গেছে ইনশাল্লাহ। গত দুদিন তো ছিল না কাস্টমার, এখন আলহামদুলিল্লাহ আসতে আসতে বাজারে পর্যাপ্ত গরু আছে, বাট বিক্রেতারা গরুর দাম ছাড়ছে না। কোরবানির হাটে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছে। এসব অর্থ বহন নিয়ে কিছুটা শঙ্কায় থাকেন ক্রেতা বিক্রেতারা। বিষয়টি মাথায় রেখে নিরাপদ টাকা লেনদেন সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যারা ব্যবসা করতে আসছেন, গ্রামেগঞ্জ থেকে ব্যাপারীরা আসছেন, তাদের নিরাপত্তা, যারা ইজারা নিচ্ছেন তাদের নিরাপত্তা এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে, তাদের পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে পারে, সেটার একটা ব্যবস্থা করা এবং সার্বিক একটা শৃঙ্খলা ব্যবস্থা করা। যত লাখ টাকায় কেন গরু বেচা কেনা হোক না কেন, সেই ইনস্ট্যান্ট এখানে জমা দিয়ে তার অ্যাকাউন্ট ক্রেডিট করে নিতে পারবে। তারপর হচ্ছে আমাদের এখানে কেউ যদি আবার ক্যাশ টাকা নাই, সে এখানে পাশে এটিএমও রাখছি আমরা, সে এখান থেকেও সে টাকা তুলে নিতে পারবে। পশুর হাটে বিভিন্ন জাতের পাশাপাশি চট্টগ্রামের রেড কাউয়ের আছে বিশেষ চাহিদা। এ কারণে অন্যান্য বছরের চাইতে এবার রেড কাউর সরবরাহ পর্যাপ্ত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে কোরবানির পশুর হাটের পরিস্থিতি জানতে কথা বলছে সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের সঙ্গে। আরিজ, চট্টগ্রামের হাটগুলোতে পশু কেনাবেচা কেমন দেখছেন? তৌফিক, শেষ সময়ের চলছে পশু বেচা কেনা চলছে এই মুহূর্তে, এবং আমরা যেটা দেখছি চট্টগ্রামে যে 12টি স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে, সেই হাটের শেষ মুহূর্তের বেচা কেনা চলছে জোরে সোরে। তবে যে পরিমাণ গরু সহ বাজারে আছে সেই পরিমাণ ক্রেতা কিন্তু নেই বাজারে। সেই জন্য এখানকার যারা খামারিরা আসলে হতাশ, যারা গরু ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে আছেন তারাও আসলে হতাশ। তারা বলছে যে এখনো পর্যন্ত গরু আসছে, দেশের নানা প্রান্ত থেকে গরু আসতে শুরু করেছে এখনো, কিন্তু এখানে যেটা ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা এই অনেক সেভাবে ক্রেতা পাচ্ছেন না, কিন্তু এর কারণ হিসেবে তারা বলছেন অবৈধ পথে বাজারগুলোতে গরু এসছে বেশি। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার থেকে শেষ মুহূর্তে আসলে অবৈধ পথে গরু আসায় তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বেশি। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা আজকে শেষ মুহূর্তে পর্যন্ত হয়তো দেখবেন যে তৌফিকে ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রামে কোরবানির পশু বিক্রির খবর জানছিলাম। All preparations are complete to celebrate Eid al-Adha, one of the two biggest religious festivals of Muslims, on Monday across Bangladesh with religious fervor. The main Eid congregation will be held at the National Eidgah near the High Court in Dhaka at 7:30 a.m. The Dhaka South City Corporation has taken all-out preparations for the holding of the main congregation. 5 Eid congregations will be held at the Baitul Mukarram National Mosque. The first will be held at 7 a.m. and the next 4 at 8 a.m., 9 a.m., 10 a.m. and 10:45 a.m. Security measures have been taken by law enforcement agencies to ensure law and order across the country, including the capital Dhaka, marking Eid al-Adha. Officers have also been asked to ensure smooth movement of vehicles on highways, waterways and train routes. আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। Eid al-Adha, one of the largest religious festival for Muslims, is being celebrated on Sunday in several upazilas of Dinajpur, Chatpur, Borishal and Lalmonirhat districts in line with Saudi Arabia.
The early celebration occurs a day before the nationwide observance of Eid in Bangladesh tomorrow. In Dinajpur, Eid-ul-Azha prayers were held across 6 upazilas with the participation of several thousand Muslim devotees in the morning. Chatpur residents in 40 villages are also celebrating Eid today with great enthusiasm and religious fervor. In Borishal, thousands of people in Borishal Shodor, Babuganj, Hizla and Moladi areas are celebrating Eid today, mirroring the Saudi Arabian schedule. In Lalmonirhat, 50 families in Kaliganj Upazila are observing Eid in a festive manner on Sunday. Indian Prime Minister Narendra Modi has sent a letter to Bangladesh Prime Minister Sheikh Hasina conveying his warmest greetings on the occasion of the holy festival of Eid-ul-Azha. In his letter, Prime Minister Modi highlighted that the festival reminds all of the values of sacrifice, compassion and brotherhood, which are essential in building a peaceful and inclusive world. He also described Eid-ul-Azha as an integral part of multicultural heritage. Modi wished Prime Minister Hasina continued good health and well-being. Prime Minister Sheikh Hasina is scheduled to visit New Delhi after Eid vacation on her first bilateral visit to India after her re-election following January 7th national polls. Awami League General Secretary Obaidul Qadir has said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has made an irresponsible statement about St. Martin's Island. Qadir, who is also the Road Transport and Bridges Minister, told journalists at the Awami League President's Dhanmondi office on Sunday that strict vigilance is being maintained along the Bangladesh-Myanmar border. Fakhrul on Saturday slammed the government for its silent role in the recent situation surrounding St. Martin's Island, describing it as an expression of its knee-jerk foreign policy. The Awami League government has never acted submissively and will not do so in the future either, said Qadir. প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে না আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে BNP has demanded deployment of Army and Navy personnel in and around St. Martin's to safeguard the country's sovereignty. BNP leader Rizvi Ahmed made the demand while addressing a press briefing at party's Neapolitan office today. যে আমার দেশে একেবারে একটা উলম্ব অভিযান চলছে, একটা ভার্টিক্যাল ইন্ট্রুশনের মতো আমাদের সীমান্ত কি বলে যে অতিক্রম করছে, জলসীমা অতিক্রম করছে। সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তো সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্ত হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে আওয়ামী সরকার। ঈদের দিন রাজধানী সহ সারা দেশে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ঈদ জামাতকে ঘিরে নাশকতার আশঙ্কা নেই, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ও বায়তুল মোকাররম মসজিদে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর 3টি এবং 11:15টায় ঈদের শেষ জামাত অনুষ্ঠিত হবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। প্রতি বছরের মতো রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সে উপলক্ষে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। জানান নাশকতার কোনো আশঙ্কা নেই। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা
ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও টানা বৃষ্টির শঙ্কা নেই। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। ঢাকাতে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এর পরিমাণ খুব কম, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আর অন্যদিকে আপনার রংপুর, আপনার ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এইসব জায়গাতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ এইসব জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিনে 2-3 বার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 জুন থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। শেষ মুহূর্তে পশুর হাটগুলোতে চলছে কেনাকাটার ধুম। শেষ দিনে পশুর চাইতে হাটে ক্রেতাই বেশি। বিক্রেতারা বলছেন গোখাদ্য সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বাড়তি। তবে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় গরু আসায় রাতের হাটে সংকট হবে না বলে মনে করছেন বিক্রেতারা। নাজিবুর রহমানের রিপোর্ট। গেল 2 দিনেও পশু কিনতে না পেরে শেষ মুহূর্তে রাজধানীর এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা। তবে শেষ দিনেও দাম নেই নাগালে। 40 দিবা না? সংশ্লিষ্টরা বলছেন হাটে পশুর সরবরাহ কম বলেই দাম বেশি। মাঝারি আকারের গরুর দাম এখনও 1,40,000 থেকে 70,000 পর্যন্ত হাঁকাচ্ছেন বিক্রেতারা। তবে ছোট গরুর চাহিদা বেশি। সময় কম হয়ে আসতেছে, এরা চেষ্টা করতেছে বেশি দাম নিবার জন্য। গরুর চেয়ে 4-5 টাইমস মানুষ, ওরা হাই প্রাইস ছাড়তে যাচ্ছে না। পশুর সংখ্যা কম হয়ে যাওয়ার কারণে ওরা আমাদের ওই সুযোগটা নিয়ে ওরা দাম বেশি বলছে। গরু হাটে গেছিলাম আমরা, তাছাড়া গরু নাই, আর যে সব গরুগুলো আছে অনেক দাম। এবার পশু বিক্রি করে সন্তুষ্টির কথা জানিয়েছেন অনেক বিক্রেতা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে বেশি মূল্য পাবার আশা করছেন অনেকে। ওভারঅল বাজার মোটামুটি ভালো। টান পেলে হয় তখন এগুলো আমরা 1.5 লাখ টাকা গরু হলে হয়। দাম ছিল ভালো, গরু 3টা আনছিলাম, 2টা বেচে ফেলেছে, একটা আছে। গরুর পাশাপাশি ছাগলের দামও চড়া। মাঝারি আকারের ছাগল 20 থেকে 25,000 টাকা, আর ছোট আকারের খাসি কিনতে গুনতে হচ্ছে 12 থেকে 16,000 টাকা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানীর হাজারীবাগের সহকর্মী জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, হাটে পশুর সরবরাহ এবং দাম কেমন দেখছেন? আপনারা আসলে আপনি জানেন যে রাত পোহালি মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতাটুকু রয়েছে, বাধ্যবাধকতাটুকু রয়েছে মুসলমানদের উপর কুরবানি করা, সেই কুরবানির পশুর কিন্তু শেষ সময়ের বেচাকেনা চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর হাজারীবাগ হাটে। তবে আমরা এই হাটে এসে যে দৃশ্যটি দেখছি যে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ বলা যায় যে মোটামুটি এখনো পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে, এবং ক্রেতারাও কিন্তু এখানে আসছেন। তারা তাদের পছন্দ অনুযায়ী গরুগুলো দেখছেন, এবং তারা আসলে যেটা বলছেন যে অনেকেই শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিলেন যে দাম আসলে কিছুটা কমবে। তবে আমার যে কয়জনের সাথে কথা হয়েছে যারা পশু ক্রয় করেছেন, গরু ক্রয় করেছেন, তারা আসলে অনেকটা সন্তুষ্টি জানিয়েছেন। তারা বলছেন যে যেমনটা আশা ছিল তাদের, বা যতটা তাদের ইচ্ছা ছিল সেই ইচ্ছার মধ্যেই আসলে তারা কিনতে পেরেছেন। আর এছাড়া আসলে এই মুহূর্তে আমরা হাটগুলোতে যেটা দেখছি যে
কিছু বড় পশু রয়েছে, অর্থাৎ বড় আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর বিক্রিটা কিছুটা কম, তবে ছোট এবং মাঝারি গরুগুলো কিন্তু ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এবং আমরা যে হাটে যতটুকু ঘুরেছি, যে ঘুরে আমরা যেটা দেখেছি যে ছোট পশুর চোখে খুব কমই পড়েছে। আর তবে বিক্রেতাদের একটা অভিযোগ কিন্তু তারা করেছেন, তারা যেমনটি বলছেন যে গত বছরের চেয়ে তারা এবছর পশুর দাম অনেকটা কম পাচ্ছেন বলে আসলে বিক্রেতারা অভিযোগ করেছেন। তো আফসানা, এই ছিল এখন পর্যন্ত পশু কেনাকাটার সবশেষ খবর। জানছিলাম রাজধানীর পশুর হাটের শেষ মুহূর্তের খবর। ঈদের আগের দিন স্বস্তিতেই রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। মহাসড়কগুলোতে যানজটের চিরচেনা চিত্র দেখা যায়নি। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ছিল কম, ছিল না বড় শিডিউল বিপর্যয়। কোনো কোনো ট্রেনে যাত্রী বেশি হলেও তেমন ভোগান্তি ছিল না। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিও ছিল তাদের মাঝে। সড়ক পথেও গেল কয়েকদিনের তুলনায় কমেছে যাত্রীর চাপ। সময় মতোই ছেড়ে গেছে বেশিরভাগ বাস, তবে শেষ সময়েও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীর চাপ কিছুটা কমেছে, তবে অতিরিক্ত যাত্রী পেতে কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়ছে না বলে অভিযোগ করেন কেউ কেউ। এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজট থাকলেও সময়ের সাথে সাথে তা স্বাভাবিক হয়েছে। ঈদ যাত্রার খবর জানতে রাজধানীর সদরঘাটে যাচ্ছি সহকর্মী হাসান জাবেদের কাছে। জাবেদ, লঞ্চে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? জানছিলাম যে লঞ্চগুলো একটু দেরি করে ছাড়ছে, কথাটা কি সঠিক কিনা? আপনি কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আফসানা, রাত পোহালে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, এবং সেজন্য কিন্তু শেষ মুহূর্তে যারা এখনও রাজধানী ছেড়ে যেতে পারেননি, বিশেষ করে দক্ষিণাঞ্চল যেমন পটুয়াখালী, বরিশাল, ভোলার লোকজনই কিন্তু এই লঞ্চে যাতায়াত করেন। এবং আজকে ভিড় তেমনটা নেই, তবে উপস্থিতি কিছুটা আছে। উপচে পড়া যে ভিড় যাত্রীদের সেটা নেই, তবে লঞ্চগুলি একটু দেরিতে ছাড়ার অভিযোগ সেটা আমিও এসে দেখেছি। এবং একটি লঞ্চে আমরা যেটা দেখতে পেয়েছি, ভোলার চরফেশনে যাবে MB-14 এই লঞ্চটিতে যাত্রীরা মানে এতই বিরক্ত হয়েছে যে সকাল 9টায় দুপুর 12টায় এসে তারা অপেক্ষা করছেন। বলছিল যে 6:45 ছাড়বে, 7টা পার হয়ে গেছে, তারপরও ছাড়ছে না। শেষ পর্যন্ত যাত্রীরা আসলে এখানকার স্টাফদের সাথে বাকবিতণ্ডা এমনকি মারামারিতে জড়িত হন, সংঘর্ষে লিপ্ত হন ছোটোখাটো। তারপর কিন্তু লঞ্চটা ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে চলে যায়। তারপর আমরা দেখেছি যে পুলিশ সহ অন্যান্যরা BIWT যারা আছেন তারা এসে এগুলি তদারকি করছেন এবং সঠিক সময় ছেড়ে যাওয়ার জন্য বলছেন। বিশেষ করে আজকে যে জিনিসটা দেখছি যে ভোলার যাত্রী কিন্তু একটু এখন বেশি যাচ্ছে, এবং শেষ মুহূর্তে যাওয়ার পিছনে তারা বলছেন যে শেষ মুহূর্তে কাজকর্ম ছিল, ছুটি পাননি, দোকান ছিল, গাড়ি চালাতেন, সেগুলি শেষ করে তারপরে তারা যাচ্ছেন। যেভাবেই হোক সকালে গিয়ে পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপন করবেন, কোরবানি দিবেন, সেই আনন্দে তারা যাচ্ছেন। তবে কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না, এইভাবেই তারা কিন্তু যাচ্ছেন। এবং রাত 11টা পর্যন্ত এখান থেকে ছেড়ে যাবে লঞ্চ। আফসানা, আমরাও তাই চাই। জানছিলাম ঈদে ঘরমুখী মানুষের খবর। মিয়ানমারের সীমান্ত থেকে সেন্ট মার্টিনে গোলাগুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই সরকার কিছুই করছে না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেন্ট মার্টিনে যে ঘটনাটা ঘটছে, বিশেষ করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে, এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না। মিয়ানমার ইস্যুতে সরকার উদ্বিগ্ন এবং সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। না, আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি, এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।